ক্লাস 10 লাইফ সায়েন্স। আজকে আমাদের আর্টিকেল এনজাইম বা উৎসেচক। এনজাইম বা উৎসেচক শব্দটি প্রথম নামকরণ করেছিলেন বিজ্ঞানী বুকনার ইন দ্য ইয়ার 1897। দেখো, এনজাইম যেটা আছে সেটা কিন্তু প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মী মানে প্রোটিনের মতো। কেন প্রোটিনের মতো? প্রোটিনকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, অর্থাৎ আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। ঠিক একই রকমভাবে উৎসেচককে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। এই যে এনজাইম আছে, সে কিন্তু পার্টিকুলার অ্যালকালি বা বেস যাই বলো, তার ভারসাম্য, তার ব্যালেন্সের উপর কাজ করে, এবং সে প্রত্যেকটা সজীব কোষে অর্থাৎ লিভিং সেলে উৎপন্ন হয় এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করে। এটাই কিন্তু এনজাইমের মুখ্য বৈশিষ্ট্য। আর বিক্রিয়া যখন শেষ হয়ে যায়, তার কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থেকে যায়। আমরা এজন্য এনজাইমটাকে অর্গানিক ক্যাটালিস্ট বলতে পারি, অর্থাৎ জৈব অনুঘটক বলতে পারি। সেটা হচ্ছে এনজাইম। তাহলে আমি এনজাইমটা কি বললাম, টার্মসগুলি শুধু বলে দিই। বেসিক্যালি দে আর প্রোটিন, দে আর অর্গানিক ক্যাটালিস্ট অর্থাৎ জৈব অনুঘটক, সলিউবল অর্থাৎ দ্রবণীয়, প্রত্যেকটা লিভিং সেলে সে উৎপন্ন হয়, এবং ওই সেলের মধ্যে সে না থেকে সর্ব ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং বিক্রিয়া শেষে সে আনচেঞ্জড অর্থাৎ অপরিবর্তিত থাকে। সেটাই হচ্ছে এনজাইম। এইবার এনজাইমের যদি আমরা কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দেখি, অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলি দেখি, তাহলে আমি একটা একটা করে বৈশিষ্ট্য আমি তোমাকে বলছি, তোমাদের বলছি, শুনবে। 1 নাম্বার বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, সেটা হচ্ছে পার্টিকুলার এনজাইম, পার্টিকুলার সাবস্ট্রেট। দেখো আবার বলছি, পার্টিকুলার এনজাইম, পার্টিকুলার সাবস্ট্রেট, অর্থাৎ প্রত্যেকটা এনজাইম প্রত্যেকটা এনজাইম তার প্রত্যেকটি এনজাইমের একটি করে আলাদা সাবস্ট্রেট থাকে। তার মানে প্রত্যেকটা এনজাইম আলাদা আলাদা সাবস্ট্রেটের উপর কাজ করে। প্রত্যেকটা এনজাইম আলাদা আলাদা সাবস্ট্রেটের উপর কাজ করে। এইবার তাহলে সাবস্ট্রেট জিনিসটা কি? মনে রাখবে, এনজাইম যে সকল পদার্থ বা সাবস্টেন্সের উপর কাজ করে তাদেরকে সাবস্ট্রেট বলে। আবার বলি, এনজাইম যে সকল পদার্থের উপর বা সাবস্টেন্সের উপর কাজ করে তাদেরকে সাবস্ট্রেট বলে। তাহলে আমি এখানে বললাম পার্টিকুলার এনজাইম, পার্টিকুলার সাবস্ট্রেট, অর্থাৎ প্রত্যেকটা এনজাইমের জন্য প্রত্যেকটা সাবস্ট্রেট নির্দিষ্ট। এইবার আমি 2 নাম্বার পয়েন্টে এটা বলতে পারি, কেমিক্যালি অর্থাৎ রাসায়নিকভাবে তারা, আমি আগেও বলেছি, প্রোটিন। কেন প্রোটিন? কারণ তাদের আদ্র বিশ্লেষণ করলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। বাস, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এবার 3 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি, এনজাইম যে আছে, এটা একটু ভালো করে মনে রাখবে, এনজাইম যে আছে তার দুটি পার্ট বা অংশ থাকে। একটা হচ্ছে অ্যাপো এনজাইম, আর একটা হচ্ছে কো এনজাইম। একটা হচ্ছে অ্যাপো এনজাইম, আর একটা হচ্ছে কো এনজাইম। উৎসেচকের
প্রোটিনযুক্ত যে অংশটা থাকে সেটা হচ্ছে অ্যাপোএনজাইম। যদি আমরা এখানে এক্সাম্পল বলি যে অ্যাপোএনজাইমের এক্সাম্পল কি হতে পারে, তাহলে সেইগুলি আমরা বলতে পারি পেপসিন, ইরেপসিন, ট্রিপসিন, এক্সেট্রা। এরকম অনেক প্রোটিনধর্মী উৎসেচক আছে। তো এগুলি হচ্ছে অ্যাপোএনজাইমের এক্সাম্পল। এরপর এরপর হচ্ছে কোএনজাইম। কোএনজাইমটা হচ্ছে নন প্রোটিন পার্ট। মনে রাখবে, প্রত্যেকটা এনজাইমের মধ্যে প্রোটিনযুক্ত পার্টও থাকে, আবার ছোট একটা নন প্রোটিন পার্ট থাকে। সেটাকে বলছি আমরা কোএনজাইম। কোএনজাইম আমরা এনএডিপির কথা বলতে পারি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এছাড়া এডিপির কথা বলতে পারি। এইগুলি হচ্ছে কোএনজাইমের এক্সাম্পল। সো এখানে আমাদের 3টা পয়েন্ট হয়ে গেল। এনজাইমের 3টা পয়েন্ট আমরা বললাম। এইবার আরেকটা তুমি পয়েন্ট এখানে জুড়ে দিতে পারো যে অ্যাপোএনজাইম এবং কোএনজাইমকে একত্রে আমরা হলো এনজাইম বলি। অ্যাপোএনজাইম এবং কোএনজাইমকে আমরা একত্রে হলো এনজাইম বলি, সেটা একটা পয়েন্ট তুমি দিয়ে দিতে পারো। এবার আরেকটা পয়েন্ট আমরা বলছি, যেটা 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। একটু ভালো করে শুনবে। প্রস্থেটিক গ্রুপ, দেখো, প্রস্থেটিক প্রস্থেটিক যে গ্রুপটা আছে, প্রস্থেটিক গ্রুপ আর কোনো কিছু না, সেটা হচ্ছে উৎসেচকের প্রোটিনবিহীন যে অংশটা, অর্থাৎ নন প্রোটিন পার্ট যেটা আছে, সেটা যদি প্রোটিনের সঙ্গে খুব দৃঢ়ভাবে লেগে থাকে, অর্থাৎ সংলগ্ন থাকে। আবার বলছি, উৎসেচকের প্রোটিনবিহীন অংশ, অর্থাৎ উৎসেচকের নন প্রোটিন পার্টটা যখন প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে, খুব শক্তভাবে, কম্প্যাক্টলি সংলগ্ন থাকে, তখন তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। আর যদি শিথিলভাবে থাকে, অর্থাৎ হালকাভাবে থাকে, লাইটলি থাকে, তাহলে কিন্তু সেটা আমরা যে আগে বলেছিলাম কোএনজাইম, সেটাই হচ্ছে কোএনজাইম, অর্থাৎ এটা হালকাভাবে থাকে। তাহলে প্রস্থেটিক গ্রুপটা আমরা বুঝতে পারলাম। প্রস্থেটিক গ্রুপটা কি? উৎসেচকের প্রোটিনবিহীন, অর্থাৎ নন প্রোটিন পার্ট যখন প্রোটিনের সঙ্গে কম্প্যাক্টলি, দৃঢ়ভাবে সংলগ্ন থাকে, তখন তাকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলবো। এটা হচ্ছে আমাদের, বাস এইগুলি হচ্ছে আমাদের মোটামুটি এনজাইমের ক্যারেক্টারিস্টিক ফিচারগুলি। এইবার আমরা দেখব মোড অফ অ্যাকশন, কিভাবে এনজাইমটা কাজ করছে। এখানে মোড অফ অ্যাকশন যেটা, এটা যেহেতু তোমাদের ক্লাস 10, আমি সংক্ষেপে অল্প যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকুই আমি বলে দিচ্ছি। এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু বিশাল, মোড অফ অ্যাকশনও বিশাল, অনেক পরে জানবে, খুব বহুত ইন্টারেস্টিং। পরে তোমরা এগুলি জানবে, তবে আমি একটু বলে দিচ্ছি এখানে। এনজাইম যে আছে, সেটা কিন্তু যখন সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, তখন সে কিন্তু এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করে। এনজাইম যখন সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, তখন সে এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করে। এরপর এই যে এনজাইম সাবস্ট্রেট যৌগ, এটাকে আমরা সংক্ষেপে ইএস বলতে পারি। এই ইএসটা, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট যৌগটা যখন আবার ভেঙে যায়, তখন কিন্তু ই প্লাস পি, অর্থাৎ এনজাইমটা আলাদা হয়ে যায়, প্রোডাক্টটা আমরা এনজাইমটা আলাদা হয়ে যায় এবং আমরা সেই প্রোডাক্টটা আমরা পেয়ে থাকি। তো এখানে দেখো, আমি যে বলেছিলাম যে এনজাইম বিক্রিয়ার পর, অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনের পর সে আনচেঞ্জ থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে। এখানে আমরা দেখলাম যে ইএস যখন ভেঙে গেল, তখন ই প্লাস পি, পি অর্থাৎ প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম, আর এনজাইমটা আলাদা হয়ে গেল। এই যে এই যে এনজাইমের কাজের পদ্ধতিটা আছে, সেটা 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 সায়েন্টিস্ট, হ্যাঁ, মাইকেলিস এবং মেন্টেন এই পদ্ধতিটা বলেছেন। মাইকেলিস এবং মেন্টেন। এছাড়াও আছে আরেকটা বিজ্ঞানী ফিশার। হুম, বিজ্ঞানী ফিশার একটা প্রপোজাল, অপিনিয়ন দিয়েছিলেন, সেটা হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথেসিস। লক অ্যান্ড কি হাইপোথেসিস, উনি বলেছেন লক মানে তালা, কি মানে হচ্ছে চাবি, অর্থাৎ তালা চাবি মতবাদ, সেটা বিজ্ঞানী ফিশার বলেছিলেন। উনি বললেন যে এনজাইম যে আছে,
তার মধ্যে পার্টিকুলার একটা ক্যাটালাইটিক সাইট থাকে। ওই সাইটটা যে ক্যাটালাইটিক মানে সক্রিয়, সক্রিয় একটা অংশ থাকে। সেই যে জায়গাটা আছে তার মধ্যে সাবস্ট্রেট যুক্ত হয়। যখন যুক্ত হয় তখন তারা ইএস নামক যে যৌগটা আছে সেটা তৈরি করে। এইবার যখন ইএস নামক যৌগটা তৈরি হলো, কিছুক্ষণ পরে সেটা আরেকবার ভেঙে যায়। ভেঙে কি হয়? ই প্লাস পি, অর্থাৎ প্রোডাক্ট আমরা পেয়ে যাই, আর এনজাইমটা আলাদা হয়ে যায়। তো দেখো এখানে লক এন্ড কি কেন বললো? আমরা আগেই দেখেছিলাম যে আহ, প্রত্যেকটা এনজাইম পার্টিকুলার সাবস্ট্রেটের উপর কাজ করে। পার্টিকুলার, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, লক অ্যান্ড কি মানে তালা চাবি। একটা তালার জন্য যেমন একটাই চাবি থাকে, অন্য চাবি দিয়ে সেই তালাটাকে খোলা যায় না, ঠিক একই রকম ভাবে এখানেও প্রত্যেকটা এনজাইমের ক্যাটালাইটিক সাইট থাকে বিভিন্ন রকম, যার সাথে যেটা অ্যাডজাস্ট হবে। যেমন ধরে নাও একটা এনজাইমের মধ্যে ক্যাটালাইটিক সাইটটা হচ্ছে ডব্লিউর মতো, তাহলে তার সাবস্ট্রেটটা হবে এম এর মতো। ডব্লিউর উল্টাটা হচ্ছে এম। এইভাবে তুমি কিছু মিলিয়ে নেবে। তো এখানে সেই ওই কথাটাকে আমাদের এখানে লক অ্যান্ড কি হাইপোথিসিসের সাথে সুন্দরভাবে মিলে যাচ্ছে। যেমন আমরা বলেছিলাম পার্টিকুলার এনজাইম পার্টিকুলার সাবস্ট্রেট, তো এখানেও দেখলাম যে হ্যাঁ, একটা এনজাইম আছে, তার মধ্যে একটা ক্যাটালাইটিক সাইট আছে, এবং ওই ক্যাটালাইটিক সাইটের মধ্যে পার্টিকুলার সাবস্ট্রেট সংযুক্ত হবে। বাস, এটা হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথিসিস, অর্থাৎ উৎসেচক ক্রিয়ার তালা চাবি মতবাদ। এটা চলে গেল আমাদের মোড অফ অ্যাকশন। এইবার আহ, এইবার হচ্ছে আমাদের এনজাইম বললেই আমাদের যেহেতু কেমিক্যাল রিয়াকশনের কথা মনে হয়, আর কেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে আমাদের বডির মধ্যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলি চলে, তার মধ্যে প্রচুর রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন হয়। তো এখানে মেইনলি যে এনজাইমটা কাজ করে সেটা মনে রাখবে, সেটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে। ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকতন্ত্রে কাজ করে। তো পরিপাকতন্ত্রে যে এনজাইমগুলি কাজ করে, এনজাইম বললেই কিন্তু মনে রাখবে সে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড, মানে বেশিরভাগ বেশিরভাগ এনজাইম ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড। সো ওই যে ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড এনজাইমগুলি আছে, তার মধ্যে তিনটা টার্ম তোমরা খুব ভালো করে মনে রাখবে। সেটা হচ্ছে মানে কোন টাইপের এনজাইমগুলি ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে, অর্থাৎ ক্লাসিফিকেশন তুমি বলতে পারো। হ্যাঁ, এনজাইমের ক্লাসিফিকেশন। হ্যাঁ, জারক বা অক্সিডাইজিং এনজাইম আছে, তারপরে বিজারক বা রিডিউসিং এনজাইম আছে। এইগুলি বাদ দিলে আমরা যদি ডাইজেস্টিভ সিস্টেমের যে এনজাইমগুলি আছে তার যদি ক্লাসিফিকেশন করি, তাহলে তিনটা মেইন টার্মস মনে তোমাকে রাখতেই হবে। বহুত ইন্টারেস্টিং, বহুত মজাদার, সেইগুলি শুনো একটু। একটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম, একটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, আরেকটা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক বা শর্করা ভঙ্গক উৎসেচক, প্রোটিওলাইটিক বা প্রোটিন ভঙ্গক উৎসেচক, লাইপোলাইটিক বা স্নেহ ভঙ্গক উৎসেচক। অ্যামাইলোলাইটিক মনে রাখবে, যেই এনজাইমগুলি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে অংশ নেয়, যেই সকল এনজাইম বা উৎসেচক কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে সরল খাদ্য তৈরি করে, তারাই হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। তাহলে অ্যামাইলোলাইটিক এনজাইম কি করে? তারা কার্বোহাইড্রেটকে ভেঙে সরল খাদ্য বা সিম্পল ফুডে পরিণত করে, সেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক। এইখানে কিছু এক্সাম্পল আমি তোমাকে বলে দেই, যেমন টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, মাল্টেজ, ল্যাকটেজ। এইগুলি হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। যেমন টায়ালিন, সেটা আমাদের স্যালাইভার মধ্যে থাকে। অ্যামাইলেজ, সেটা আমাদের দেখো অ্যামাইলেজ বললে এখানে কিন্তু স্যালাইভাতেও কিন্তু অ্যামাইলেজ থাকে। আমাদের 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 যে অন্ত্র বা ইন্টেস্টাইন থাকে, সেখানেও কিন্তু অ্যামাইলেজ থাকে। এজন্য অনেক বইয়ে তুমি লেখা দেখবে যে স্যালাইভারি অ্যামাইলেজ বা লালা রসের অ্যামাইলেজ, বা কোনো কোনো জায়গায় লেখা থাকবে আবার ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই।
যে ইন্টেস্টাইন থেকে যে অ্যামাইলেজটা সিক্রেশন হয় সেটা ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, যদি স্যালাইভা থেকে সিক্রেশন হয় তাহলে হচ্ছে সেটা স্যালাইভারি অ্যামাইলেজ। তো সেই রকমভাবে টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ এক্সেট্রা এগুলি হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। তারপর আমরা বলতে পারি প্রোটিওলাইটিক এনজাইম। দেখো নামেই বোঝা যাচ্ছে, প্রোটিও মিন্স প্রোটিন, লাইটিক মিন্স ব্রেকডাউন। প্রোটিওলাইটিক মানে প্রোটিনকে ভাঙে এমন এনজাইম, তাহলেই হয়ে যায়। অ্যামাইলোলাইটিক মানে কার্বোহাইড্রেটকে বা শর্করাকে ভাঙে এমন এনজাইম। প্রোটিওলাইটিক মানে প্রোটিনকে ভাঙে এমন এনজাইম। তাহলে কি বলবো আমরা এখানে, যে এই সকল উৎসেচকগুলি প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে, দেখো, প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে সরল প্রোটিনে তৈরি করে, সরল প্রোটিন তৈরি করে, সিম্পল প্রোটিন তৈরি করে, তাদেরকে বলা হয় প্রোটিওলাইটিক। আর লাইপোলাইটিক মানে হচ্ছে স্নেহভঙ্গ, মানে হচ্ছে যে সকল উৎসেচক, হ্যাঁ আমি প্রোটিওলাইটিকের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেখানে আমি আগেও বলেছিলাম পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, রেনিন, এইগুলি হচ্ছে প্রোটিওলাইটিকের এক্সাম্পল, অর্থাৎ তারা প্রোটিনের উপর কাজ করে প্রোটিনকে ভেঙে সিম্পল প্রোটিন তৈরি করে নেয়। সিম্পল প্রোটিনও হতে পারে, আবার আমরা অ্যামাইনো অ্যাসিডও বলতে পারি, কারণ আমরা আগেও বলেছি প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। এইবার হচ্ছে লাইপোলাইটিক বা স্নেহভঙ্গক, মানে তারা কি করে, অবশ্যই ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে সরল ফ্যাটে তৈরি করে, সরল ফ্যাট তৈরি করে তারা। যে সকল এনজাইম ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে সরল স্নেহ জাতীয় খাদ্যে পরিণত করে তাদেরকে লাইপোলাইটিক বা স্নেহভঙ্গক বলে। এক্সাম্পল লাইপেজ, সেটা মনে রাখবে। তাহলে আমরা এখানে ডাইজেস্টিভ এনজাইম মেইনলি কি দেখলাম, অ্যামাইলোলাইটিক যারা কার্বোহাইড্রেটকে ভেঙে সরল খাদ্যে পরিণত করে, যারা কার্বোহাইড্রেটের উপর কাজ করে। প্রোটিওলাইটিক যারা প্রোটিনকে ভেঙে সরল প্রোটিন তৈরি করে বা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। লাইপোলাইটিক মানে যারা হচ্ছে ফ্যাটকে ভেঙে সরল ফ্যাটে সরল সরল ফ্যাট তৈরি করে। তবে সরল ফ্যাট বললে দেখো এখানে আমি বলেই দেই ব্যাপারটা কি, যদিও এটা একটু বলে দিই কারণ ডাইজেস্টিভ সিস্টেম তোমাদের পড়তে হবে পরে। অ্যামাইলোলাইটিক মানে কার্বোহাইড্রেটের উপর কাজ করে, তারা কার্বোহাইড্রেটকে ভেঙে কিন্তু সরল যে শর্করাগুলি আছে যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, মল্টোজ এইগুলি তৈরি করে। প্রোটিওলাইটিক মানে প্রোটিনকে ভেঙে তারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। লাইপোলাইটিক মানে ফ্যাটকে ভেঙে তারা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। কে করবে? পার্টিকুলার ওই এনজাইমগুলি করবে। কারা করবে? কার্বোহাইড্রেটকে ভাঙবে যারা, তারা হচ্ছে অ্যামাইলোলাইটিক। প্রোটিনকে ভাঙবে যারা, তারা হচ্ছে প্রোটিওলাইটিক। ফ্যাটকে যারা ভাঙবে তারা হচ্ছে লাইপোলাইটিক। তো এই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ এনজাইম সম্পর্কে। এইবার দেখো, আমি কিছু স্পেশাল টার্ম তোমাদের সাথে আলোচনা করছি যেটা খুব দরকার এনজাইমের ক্ষেত্রে। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে প্রো এনজাইম। প্রো মানে আগে, পূর্ববর্তী, প্রিভিয়াস। এনজাইম তো এনজাইম, তাহলে এখানে প্রো এনজাইম জিনিসটা কি? দেখো, আমরা যতই এনজাইম এনজাইম বলি, এনজাইমটা কিন্তু ডাইরেক্ট সেল থেকে যে ডাইরেক্ট এনজাইম রূপেই চলে আসে এমন না, এই রকমের হয় না। প্রথমে সে অন্য রূপে সেলগুলির মধ্যে বসে থাকে। আবার বলি, প্রত্যেকটা এনজাইম প্রথমেই এনজাইম রূপে সেল থেকে বেরিয়ে আসে না, সে সেলের মধ্যে প্রথমে অন্য রূপে থাকে, সেই রূপটাই হচ্ছে প্রো এনজাইম, সেই রূপটা প্রো এনজাইম। তাহলে আমরা সুন্দর করে ব্যাপারটাকে কিভাবে বলতে পারি যে প্রো এনজাইম, হোয়াট ইজ প্রো এনজাইম, যে প্রো এনজাইম কি, কেন আমরা এই প্রো এনজাইম বলছি? প্রো এনজাইম হচ্ছে এনজাইমের পূর্বের অবস্থা, অর্থাৎ এনজাইম সৃষ্টি হওয়ার আগে যেই প্রোডাক্ট হিসেবে সে ছিল সেটা হচ্ছে প্রো এনজাইম। যেমন আমি একটু আগে বলেছিলাম পেপসিন, পেপসিনের প্রো এনজাইম হলো পেপসিনোজেন। ট্রিপসিন বলেছিলাম, ট্রিপসিনের প্রো এনজাইম হলো ট্রিপসিনোজেন। অর্থাৎ তারা এনজাইমের ওই পার্টিকুলার দুটো এনজাইমের প্রাথমিক অবস্থা, প্রাইমারি কন্ডিশন।
তাহলে প্রো এনজাইমটা আমরা বুঝলাম যে তাহলে একটা কথা এখানে বলে দিই, তাহলে স্যার যে প্রো এনজাইম যেটা আছে সেটা কিভাবে হঠাৎ করে আবার এনজাইম হয়ে যায়, সেটাও প্রশ্ন আসতে পারে তোমাদের মনে। হঠাৎ করে কিভাবে সে এনজাইমে কনভার্ট হয়ে যায়? মনে রাখবে, প্রত্যেকটা প্রো এনজাইমকে কোনো না কোনো ফ্যাক্টর স্টিমুলাস প্রদান করে, উদ্দীপনা প্রদান করে। উদ্দীপনা পাওয়ার সাথে সাথে ওই প্রো এনজাইমটা কনভার্টেড টু এনজাইম। তাহলে যেমন পেপসিন, আমি বললাম যেমন পেপসিন, তার প্রো এনজাইমটা কি? তার প্রো এনজাইমটা বললাম পেপসিনোজেন। তাহলে পেপসিনোজেনকে স্টিমুলাস দেয় কে? মনে রাখবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা জানো আমাদের স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, অক্সান্টিক সেল থাকে, তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। সেই যে অক্সান্টিক সেলের মধ্যে আমাদের স্টোমাকের মধ্যে মেইনলি দুটো সেল থাকে, অক্সান্টিক সেল আর পেপটিক সেল। ওই যে অক্সান্টিক সেলটা থাকে, সেই অক্সান্টিক সেল থেকে যখন HCl সিক্রেশন হয়, সে কি করে পেপটিক সেলের মধ্যে যে পেপসিনোজেন থাকে তাকে স্টিমুলাস দেয়। যখন স্টিমুলাস দেয় তখন সেই পেপসিনোজেনটা কনভার্টেড টু পেপসিন। দেখো তাহলে কত ইন্টারেস্টিং ব্যাপার এটা। সেটা হচ্ছে, তো আমাদের এইটা হচ্ছে প্রো এনজাইম। এইবার আমি বলি তোমাকে আইসো এনজাইম। আইসো মানে হয়েছে কি অনেক। দেখো কিছু কিছু এনজাইম আছে যারা আহ, আহ, উম, আহ, সক্রিয়তায় এক হলেও কেমিক্যালি কিন্তু তারা ডিফারেন্ট। আবার বলি কথাটা, কিছু কিছু এনজাইম আছে যারা সক্রিয়তায় এক হলেও কেমিক্যালি তারা আলাদা বা ডিফারেন্ট। এই ধরনের এনজাইমগুলিকে বলা হয় আইসো এনজাইম। সক্রিয়তায় এক, রাসায়নিকভাবে বা কেমিক্যালি তারা ডিফারেন্ট, সেটা হচ্ছে আইসো এনজাইম। তার একটা এক্সাম্পল মনে রাখবে, এলডিএইচ, LDH। তো এটা হচ্ছে আমাদের আইসো এনজাইম। আমি এলডিএইচটা এখানে পুরো নামটা তোমরা ল্যাকটিক ডিহাইড্রোজিনেস, হ্যাঁ, ল্যাকটিক ডিহাইড্রোজিনেস। সে কিন্তু মনে রাখবে ল্যাকটিক যে অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড যেটা থাকে সেটাকে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করে। সেটা অন্য ব্যাপার, তোমরা পরে ক্লাস 11-12-এ দেখবে, সেটা অন্য ব্যাপার। তারপরে একটু মনে রাখবে এই জায়গাটা, ল্যাকটিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। আহ, এই যে এলডিএইচ তার কিন্তু 5টা আইসো এনজাইম আছে, সেটা মনে রাখবে। এই যে উৎসেচক, এই যে এলডিএইচ আছে, তার কিন্তু 5টি আইসো এনজাইম থাকে। তো এই হচ্ছে আমাদের আইসো এনজাইম। এইবার আরেকটা টার্মস হচ্ছে অ্যান্টি এনজাইম। অ্যান্টি মানে হচ্ছে বাধা প্রদানকারী। কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স বা রাসায়নিক বস্তু আছে যারা এনজাইমের যে কাজটা আছে তাকে নষ্ট করে দেয়, তাকে স্পয়েল করে দেয় টোটালি। অর্থাৎ তারা এনজাইমের বিপরীত কাজ করে, সেটা বলা যায়। ওই সকল যে রাসায়নিক বস্তু বা কেমিক্যাল সাবস্টেন্সগুলি আছে তাদেরকে অ্যান্টি এনজাইম বলে। যেমন আমি তোমাকে একটা ফ্যাক্ট বলি এখানে। আহ, দেখো আমাদের বডির মধ্যে কৃমি থাকে, ওয়ার্ম থাকে। সেটা কিন্তু আমাদের খাদ্য-টাদ্য খেয়ে ফেলে এবং আমাদের ক্ষতি করে। তো আমাদের বডির মধ্যে আবার বা স্টমাকের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে সে বসে থাকে, সে আবার আমাদের খাদ্য খেয়ে ফেলে, আমরাও ওকে কোনো কিছু করতে পারি না। তো তোমার মনে প্রশ্ন জাগবে যে আমাদের
ইন্টেস্টাইন থেকে তো আ আ আ আমাদের স্টমাক থেকে তো ইন্টেস্টাইন থেকে এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা আছে সেখানে যদি ওয়ার্ম বা কৃমি বসে থাকে তাহলে আমাদের যে প্রোটিওলাইটিক এনজাইমগুলি আছে, ওয়ার্ম যেহেতু একটা অ্যানিমেল, সে যেহেতু একটা কৃমি, সে যেহেতু একটা অ্যানিমেল, সে হচ্ছে প্রোটিন। তাহলে আমাদের বডির থেকে যে প্রোটিওলাইটিক এনজাইমগুলি সিক্রেশন হয়, সেই প্রোটিওলাইটিক এনজাইমগুলিও তো এই ওয়ার্ম বা কৃমিটাকে মেরে ফেলতে পারে, অর্থাৎ তাকে ধ্বংস করতে পারে, অর্থাৎ তাকে ব্রেকডাউন করে দিতে পারে। কিন্তু এইরকম তো হয় না। দেখো, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। কেন হয় না? এই যে ওয়ার্ম বা ট্যাপ ওয়ার্ম, অ্যাকচুয়ালি ফিতাকৃমি, এই যে ওয়ার্ম, ট্যাপ ওয়ার্ম, তার থেকে একটা অ্যান্টি এনজাইম সিক্রেশন হয়। ওই অ্যান্টি এনজাইমটা, ওই যে প্রোটিওলাইটিক এনজাইম বললাম, তার যে কাজ আছে তার কাজটাকে নষ্ট করে দেয়। দেখো, ভগবান কিন্তু, গড কিন্তু সবাইকে রক্ষা করে। তো এখানে দেখো যে কৃমিটাকে কিভাবে রক্ষা করছে। ওর মধ্যে অ্যান্টি এনজাইম আছে। ওই অ্যান্টি এনজাইমটা ওই যে প্রোটিওলাইটিক এনজাইমগুলি আছে তার কাজকে ধ্বংস করে দেয়। তাহলে এটা অ্যান্টি এনজাইমের একটা সুন্দর এক্সাম্পল হতে পারে। সো এটা হচ্ছে অ্যান্টি এনজাইম। এইবার দেখো, আমরা এনজাইম, এনজাইমের পাশাপাশি আমরা গতদিন ক্লাসে ভিটামিন সম্পর্কেও আলোচনা করেছিলাম। এইবার দেখো, এনজাইম এবং ভিটামিন, এই দুইটার মধ্যে কিছু 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 একটা আহ, আহ, মানে তোমার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এনজাইম এবং ভিটামিনের মধ্যে পার্থক্যটা কি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ভিটামিন অ্যান্ড এনজাইম? দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন হতে পারে এখানে। দেখো, এনজাইম যেটা আছে সেটা কিন্তু আমরা বলেছিলাম প্রথমেই জৈব অনুঘটক রূপে কাজ করে, অর্গানিক ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। ভিটামিন কিন্তু এরকম ভাবে করে না। সে কিন্তু জৈব অনুঘটক রূপে, অর্গানিক ক্যাটালিস্ট হিসেবে কাজ করে না। সেটা একটা ডিফারেন্স হতে পারে। উম, তারপর একটা দেখো, এনজাইম যেটা আছে আহ, সেটা কিন্তু পার্টিকুলার সাবস্ট্রেটের উপর কাজ করে। আমি বলেছিলাম পার্টিকুলার এনজাইম পার্টিকুলার সাবস্ট্রেট, অর্থাৎ পার্টিকুলার একটা বস্তুর উপর কাজ করে। ভিটামিন কিন্তু পার্টিকুলার বস্তুর উপর কাজ করে না। সেটা 2 নাম্বার হতে পারে। এনজাইম যেটা আছে সেটা কিন্তু অ্যানিমেল বডিতে সিনথেসিস হয়, সংশ্লেষ হয়। ভিটামিন কিন্তু সাধারণত আমরা ভিটামিনের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, সাধারণত প্লান্টেই হয়। অল্প স্বল্প সেই আমাদের এই অ্যানিমেল বডিতে অল্প স্বল্প হয়। তো এটা একটা হতে পারে। আহ, আরেকটা মনে রাখবে, এনজাইম যেটা আছে সেটা কিন্তু বেসিক্যালি প্রোটিন আমরা বলেছিলাম। আর ভিটামিন যেটা আছে সেটা কিন্তু অর্গানিক মলিকিউল, জৈব অণু সেটা। বাস এতটুকু বলে দিলে হয়ে যাবে। তো এখানে এনজাইম বা ভিটামিন আমরা একটু কম্পেয়ার করে নিলাম। এইবার আমরা একই রকমভাবে এনজাইম এবং ইনঅর্গানিক ক্যাটালিস্ট, এই দুইটার মধ্যে একটু দেখব যে এই দুটোর মধ্যে ব্যাপারটা কি। এনজাইম এবং অজৈব অনুঘটক, অর্থাৎ ইনঅর্গানিক ক্যাটালিস্ট। তো এনজাইম যেটা আছে এটা অবশ্যই অর্গানিক, এটা একটা জৈব উপাদান। আর অজৈব অনুঘটক অর্থাৎ ইনঅর্গানিক ক্যাটালিস্ট যেটা আছে সেটা অবশ্যই অজৈব উপাদান। এনজাইম যেটা আছে এটা পার্টিকুলার সাবস্ট্রেটের উপর কাজ করে, আর অজৈব অনুঘটক যেটা আছে সেটা পার্টিকুলার সাবস্ট্রেটের উপর কাজ করে না। এনজাইম যেটা আছে সে কিন্তু একটা জিনিস মনে রাখবে, পার্টিকুলার টেম্পারেচার এবং পিএইচ এ কাজ করে। পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড পিএইচ, এটাতে কাজ করে সে। অজৈব বা ইনঅর্গানিক ক্যাটালিস্ট যেটা আছে সেটা কিন্তু এর কোনো এই ধরনের লিমিটেশন নেই, এই ধরনের কোনো সীমারেখা তার নেই। বাস এইরকম দিয়ে দিতে পারো তোমরা। তারপরে আহ, আরেকটাও হতে পারে, এনজাইম বলতে পারো জীবদেহে, হ্যাঁ, অ্যানিমেল বডির মধ্যে সিনথেসিস হয়,
অজৈব বা ইনঅর্গানিক ক্যাটালিস্ট যেটা আছে সেটা এরকম হয় না। বাস এটা এখানে আমাদের তুলনামূলক আলোচনা হয়ে যাবে। তো এইবার আমরা দেখব, আমরা মোটামুটি আগেও এটা বলেছিলাম যে অ্যাক্টিভেটর বা সক্রিয়ক। একটু আগে আমি একটা বলেছিলাম যে অ্যাক্টিভেটর মানে ওই যে পেপসিনের ব্যাপারটাতে বলেছিলাম HCl, যে সক্রিয়ক মানে অর্থাৎ অ্যাক্টিভেটর মানে সে অ্যাক্টিভ করে দেয় কাউকে। তো এখানে আমরা ডেফিনেশনটা কি বলতে পারি, যেমন কিছু কিছু পদার্থের উপস্থিতিতে ইনঅ্যাক্টিভ এনজাইম যারা আছে, ইনঅ্যাক্টিভ এনজাইম যারা আছে অর্থাৎ ওই যে প্রো এনজাইম রূপে যারা থাকে তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। যারা এই ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ করে তারা হচ্ছে অ্যাক্টিভেটর বা সক্রিয়ক। যেমন আমরা বলে দিতে পারি এক্সাম্পল HCl, সে কি করে পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটর বা সক্রিয়ক। এইবার কিছু কিছু ধাতব মৌল মানে কিছু কিছু মেটাল আছে যারা উৎসেচকের সাথে যুক্ত হয়ে উৎসেচককে সক্রিয় করে তোলে। আবার বলি, কিছু কিছু মেটাল বা ধাতব মৌল আছে যারা উৎসেচকের সাথে যুক্ত হয়ে উৎসেচককে সক্রিয় করে তোলে। ওই সব যে ধাতব মৌলগুলি আছে তাদেরকে বলে মেটাল অ্যাক্টিভেটর। যেমন দেখো, অ্যামাইলেজ যে এনজাইমটা বলেছিলাম সে কিন্তু Cl- এর উপস্থিতিতে সক্রিয় হয়, ক্লোরিন আয়নের উপস্থিতিতে সে সক্রিয় হয়। এছাড়া আরেকটা এনজাইম বলে ডিঅক্সিরাইবোজ, সে কিন্তু Mg++ অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে সক্রিয় হয়। সো এটা হচ্ছে আমাদের মেটাল অ্যাক্টিভেটর। বাস এতটুকুই এনজাইমের। আহ, বহুত মজাদার ইন্টারেস্টিং টপিক এটা। তোমরা এটা একটু দেখবে ভালো করে বা শুনবে, আর বিভিন্ন রকমের বই আছে সেইগুলি একটু ফলো করবে, তাহলে আহ, হ্যাঁ, এনজাইমের পার্টটা মোটামুটি হয়ে যাবে। তবে শেষ করার আগে আমি এখানে তোমাদের কিছু ইসে বলে দেই, কয়েকটা প্লান্ট এনজাইমের আমি এক্সাম্পল দিয়ে দিই, মনে রাখবে। আহ, আহ, সেই তোমার প্রথমে আমি অ্যামাইলোলাইটিক প্লান্ট এনজাইমের কয়েকটা এক্সাম্পল দিই, মনে রাখবে। সেটা অ্যামাইলেজ, ইনভার্টেজ বা সুক্রেজ, সুক্রেজকে আমরা ইনভার্টেজও বলি, ইউনিলেজ, সাইটেজ, ইউরিয়েজ। এগুলি হচ্ছে প্লান্ট এনজাইম টাইপ অ্যামাইলোলাইটিক, টাইপ অ্যামাইলোলাইটিক অর্থাৎ শর্করাকে বা কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে সিম্পল কার্বোহাইড্রেট তৈরি করে। আর অ্যানিমেলের যে এনজাইম আছে অ্যামাইলোলাইটিক এনজাইমগুলি, সেগুলির মধ্যে মনে রাখবে টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এইগুলি হচ্ছে তোমার অ্যানিমেল বডির অর্থাৎ প্রাণীদেহের অ্যামাইলোলাইটিক এনজাইম। আমি যে প্লান্টের ক্ষেত্রে বলেছিলাম ইউরিয়াস, সেটা মনে রাখবে গ্লাইসিন ম্যাক্স অর্থাৎ সয়াবিনে পাওয়া যায়। এইবার আমরা বলি যে প্লান্ট এনজাইম মানে আহ, উদ্ভিদ দেহের উৎসেচক মানে প্রোটিওলাইটিক উৎসেচকগুলি, ব্রামেলিন যা আনারসে পাওয়া যায়, এরপর পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন। এটা হচ্ছে তোমার প্লান্টের প্রোটিওলাইটিক এনজাইম। অ্যানিমেলের প্রোটিওলাইটিক এনজাইম কি? পেপসিন, রেনিন, ট্রিপসিন, ইরেপসিন। তাহলে এবার বাদ রইল কি সেটা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম বা স্নেহভঙ্গ উৎসেচক। প্লান্টের ক্ষেত্রে সেটা হচ্ছে লাইপেজ, অ্যানিমেলের ক্ষেত্রেও সেটা হচ্ছে লাইপেজ। তো আমাদের এই হলো যে এনজাইম সম্পর্কে আলোচনা। আমি বিভিন্ন স্লাইড শো দিয়ে দেব, সেগুলি একটু ভালো করে দেখবে। আদারওয়াইজ বই থেকেও এইগুলি নিতে পারো, বিভিন্ন রকমের বইগুলি ফলো করবে, তাহলে হয়ে যাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই দেবে।